রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাসটি দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং নিরাপদে থেকে বাড়িতে পড়াশোনা করছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গত ক্লাস আমি নিয়েছিলাম সপ্তম শ্রেণীর গণিত। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তাদের জন্য আমি আজকে বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা দেখো তোমাদের বইয়ের যে ষষ্ঠ অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায়টার নাম হচ্ছে পদার্থের গঠন। তো পদার্থের গঠন নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো আমি এই বিষয়ে যে মেইন টপিকগুলো আছে, মানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এই বিষয়গুলো হচ্ছে কি, পদার্থ কি। 2 নম্বরে আমি আলোচনা করব পদার্থের ভিন্নতার কারণ। 3 নম্বর আলোচনা করব পরমাণুর ধারণা। 4 নম্বর আলোচনা করব আমি পরমাণু কি। 5 নম্বর যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অণু। 6 নম্বরে আলোচনা করব প্রতীক। আর 7 নম্বরে আলোচনা করব সংকেত নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেরি না করে খাতা এবং কলম নিয়ে বসো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেগুলো খাতায় নোট করো, পরবর্তীতে আমাকে বলবে, আমি এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দেখো, আমি প্রথমে যে টপিকটা লিখছি সেটা হচ্ছে পদার্থ কি। সেটা হচ্ছে কি, পদার্থ। পদার্থ কি? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ক্লাস 2 বা 3 থেকে যে বিজ্ঞান বই পড়ছো সেখানেই দেওয়া আছে পদার্থ কি। হ্যাঁ, পদার্থ হচ্ছে যার ওজন আছে, যার আকার আছে, আকৃতি আছে, আয়তন আছে এবং জায়গা দখল করে, এবং যাকে বল প্রয়োগ করলে স্থানান্তরিত হয়, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া যায়, তাকে বলছি আমরা পদার্থ। তো দেখো, পদার্থ 3 প্রকার। মূলত কয় প্রকার? পদার্থ হচ্ছে 3 প্রকার: কঠিন, তরল এবং বায়বীয়। এটা হচ্ছে অবস্থা ভেদে। আর উৎপাদন বা হচ্ছে উপাদান ভেদে পদার্থকে আমরা আবার 3 ভাগে ভাগ করছি। কি কি? দেখো, 1 নম্বর হচ্ছে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ। 2 নম্বরে হচ্ছে যৌগিক পদার্থ। 3 নম্বর হচ্ছে মিশ্র পদার্থ। তাহলে উৎপাদন ভেদে আমরা পদার্থ কয় রকম পেলাম? 3 প্রকার। একটা হচ্ছে মৌলিক পদার্থ, তারপর হচ্ছে যৌগিক পদার্থ, আর হচ্ছে মিশ্র পদার্থ। এখন তোমাদের জানতে হবে যে মৌলিক পদার্থ কি, যৌগিক পদার্থ কি, আর হচ্ছে মিশ্র পদার্থ কি। তাই শিক্ষার্থীবৃন্দ, মৌলিক, তোমরা যে গণিতে মৌলিক সংখ্যা পড়েছো সেরকম হচ্ছে কি, মৌলিক সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা অন্য সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, তাহলে মৌলিক পদার্থ হচ্ছে যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা বলছি মৌলিক পদার্থ। যেমন লোহা, আমরা লোহা চিনি না? লোহা। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরতে পারি কার্বন। হ্যাঁ, ইত্যাদি হচ্ছে মৌলিক পদার্থ। তোমাদের যে পেন্সিল আছে, পেন্সিল তো চেনো সবাই। পেন্সিলের মাথায় যে সীসাটা থাকে কালো, এটাকে যদি তোমরা ভেঙে টুকরো করো, তাহলে দেখবে ওই পদার্থ ছাড়া অন্য কোনো আর পদার্থ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের মৌলিক পদার্থ। তারপরে যে লোহার হচ্ছে রাসায়নিক নাম হচ্ছে ফেরিক থেকে আসছে লোহা। এই দেখো, লোহাটাকে যদি আমি ভাঙলে শুধু কি পাওয়া যাবে? লোহাই পাওয়া যাবে, শুধু লোহাই পাওয়া যাবে। এখানে আর অন্য কোনো মৌল পাওয়া যাবে না। এটা হচ্ছে মৌলিক পদার্থ। তারপর দেখো, যৌগিক পদার্থ কি। যৌগিক পদার্থটা হচ্ছে যেই পদার্থকে বিশ্লেষণ করলে বা ভাঙলে ওই পদার্থের সাথে অন্য কোনো পদার্থ পাওয়া যায়, বা এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে বলছি আমরা যৌগিক পদার্থ। মনে করো, তোমরা যে বাড়িতে লবণ খাও, খাবার যে লবণ, ঠিক আছে, পানি খাও, এগুলো কি? এগুলো হচ্ছে যৌগিক পদার্থ। লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে আমরা যে লবণ খাই, এই লবণের রাসায়নিক নাম হচ্ছে কি? সোডিয়াম ক্লোরাইড। তারপরে আমরা যে পানি খাই, এর রাসায়নিক নাম হচ্ছে কি? H2O, পানি। তো এই যে পদার্থগুলো আছে এগুলো হচ্ছে যৌগিক পদার্থ। ধরো, এখানে 2টা মৌল আছে, সোডিয়াম ক্লোরাইড। এখানে মৌল আছে কয়টা? সোডিয়াম আছে প্লাস ক্লোরিন আছে। এই 2টা মৌল মিলে হচ্ছে কি? লবণ। খাবার লবণ হচ্ছে লবণ। তো এই যে পদার্থগুলো আছে এইগুলা হচ্ছে
যৌগিক পদার্থ। তারপরে পানিতে দেখো কি কি আছে, পানিকে যদি আমি ভাঙি, পানিতে আছে কি হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হচ্ছে কি পানি তৈরি হচ্ছে, পানি। তো হচ্ছে পানি, খাবার, লবণ, এগুলো হচ্ছে এক ধরনের যৌগিক পদার্থ। তারপরে দেখো মিশ্র পদার্থ কি। মিশ্র পদার্থ বলতে আমরা বুঝি যে সকল পদার্থ মৌলিক এবং যৌগিক পদার্থের সমন্বয়ে গঠিত। তোমরা নিশ্চয়ই শরবত চিনো, যেখানে পানি, চিনি একসাথে মিশ্রিত করা হয়। হ্যাঁ, এই যে দুইটা উপাদান একসাথে মিশ্রিত করা হচ্ছে, এই পদার্থটাকে আমরা বলছি মিশ্র পদার্থ। ঠিক আছে, তাহলে মিশ্র পদার্থে আমি বলতে পারি বায়ু, তারপরে শরবত, হ্যাঁ, এই সকল যে পদার্থগুলো আছে এই পদার্থগুলোকে আমরা বলছি কি মিশ্র পদার্থ। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই পদার্থ কি, হ্যাঁ, তারপর হচ্ছে পদার্থের যে প্রকারভেদ, এটা নিয়ে খুব সহজেই বুঝতে পারছো। তারপরে দেখো আমার তাহলে প্রথম টপিক শেষ। এখন পদার্থের যে ভিন্নতার কারণ, এই পদার্থের ভিন্নতার কারণ কি? এই যে আমি তিনটা পদার্থ দেখাইলাম, মৌলিক, যৌগিক এবং মিশ্র পদার্থ, দেখো প্রত্যেকটা পদার্থের কি গঠন আলাদা আলাদা। যেমন মৌলিক পদার্থের গঠন কি ছিল, এ শুধুমাত্র বারবার, যেমন মৌলিক পদার্থের গঠনে ছিল কি, মৌলিক পদার্থের ছিল শুধুমাত্র ওকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যাচ্ছে না, তাহলে হচ্ছে কি তার গঠনের কারণে। তারপর হচ্ছে যৌগিক পদার্থ, যেটাতে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে মিশ্র পদার্থ, মিশ্র পদার্থ যেখানে যৌগিক বা মৌলিক সমন্বয়ে গঠিত হচ্ছে এক ধরনের মিশ্র পদার্থ। তাহলে আমি বলতে পারি কি পদার্থের বিভিন্নতার কারণ কি, তাহলে হচ্ছে পদার্থের বিভিন্নতার কারণ হলো পদার্থের গঠনের জন্য। তাহলে আমি বলতে পারতেছি পদার্থের বিভিন্নতার কারণ হচ্ছে পদার্থের যে গঠন, এই গঠনের কারণে পদার্থগুলো আলাদা, যৌগিক আলাদা, মৌলিক আলাদা, মিশ্র আলাদা। তাহলে শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা পদার্থ কি, পদার্থের বিভিন্নতার যে কারণ, এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তারপর যে সমস্যা থেকে তোমরা নোট করে রাখো, পরবর্তীতে আমি সমাধান দেবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো আমি আলোচনা করব পরমাণুর ধারণা নিয়ে। পরমাণু উৎপত্তি কিভাবে হলো, পরমাণুর বিকাশ কিভাবে হলো, এ সম্বন্ধে একটু আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। পরমাণু ধারণা, পরমাণু ধারণা। তো তোমরা নিশ্চয়ই গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের নাম শুনছো। হ্যাঁ, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, যিনি সর্বপ্রথম পরমাণু ধারণা নিয়ে আলোচনা করেন। তো ডেমোক্রিটাস 400 অব্দে পরমাণুর ধারণা দেন। তিনি গ্রিক শব্দ অ্যাটমাস থেকে অ্যাটম শব্দটি প্রবর্তন করেন। তাহলে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস 400 অব্দে পরমাণু নিয়ে প্রথম আলোচনা করেন। তিনি বলেন সে গ্রিক ভাষা থেকে আসছে, অ্যাটমাস থেকে অ্যাটম শব্দটি প্রবর্তন করেন, যার মানে হচ্ছে পরমাণু। তিনি বলেন যে মৌলিক পথে পরমাণুর অবিভাজ্য, তিনি বলছেন যে পরমাণু অবিভাজ্য। তিনি যে মতবাদ দেন সেটা হচ্ছে, তিনি বলেন পরমাণু হচ্ছে অবিভাজ্য, যাকে আর ভাঙা যায় না। পরমাণুকে ভাঙা যায় না মানে হচ্ছে কি পরমাণু অবিভাজ্য। এটা হচ্ছে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এটা মত প্রদান করেন। ওই সময়ের দুইজন নামকরা বিজ্ঞানী ছিল, তারা হচ্ছে একজন ছিল প্লেটো, আরেকজন ছিল অ্যারিস্টটল। তখনকার সমসাময়িক যে বিজ্ঞানী দুজন ছিল, একজন ছিল প্লেটো, একজন ছিল অ্যারিস্টটল। তো অ্যারিস্টটল যে বিজ্ঞানী ছিল সে কিন্তু অনেক বিজ্ঞানের জনক, তোমরা জেনে থাকবে জীববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান আর বিভিন্ন বিজ্ঞানের সে কিন্তু জনক। তখনকার লোকজন তাকে খুব মান্য করত। তো অ্যারিস্টটল যে ধারণা দেন সেই ধারণাটা লোকজন গ্রহণ করেন। তিনি বলেন না, পরমাণু হচ্ছে এমন একটা পদার্থ যাকে ভাঙা যায়, বিশ্লেষণ করা যায় এবং যতবার ইচ্ছা ততবার ভাঙা যায়। তিনি বলেন কি
পরমাণু বিভাজ্য। এরিস্টটল যে ধারণাটা দেন তিনি বলেন যে পরমাণু বিভাজ্য, তাকে যতবার ইচ্ছা ততবার ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়। পরবর্তীতে 1803 সালে, 1803, তাহলে দেখো 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন বলেন কি যে পরমাণু হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার দ্বারা গঠিত, মানে অসংখ্য অণু একসাথে গঠন করে পরমাণু গঠিত হয়েছে, মানে হচ্ছে কি পরমাণুকে বিশ্লেষণ করা যাচ্ছে। ঠিক আছে, তো এই ধারণা দেন 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন। সেই জন ডাল্টনের ধারণা থেকে পরমাণুবাদের মতবাদ পাওয়া যায়। পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড এসে কী করলেন, নিউক্লিয়াসের ধারণা দিলেন। তিনি ধারণা দিলেন নিউক্লিয়াসের ধারণা দিলেন। তিনি বললেন যে পরমাণুর মাঝখানে, পরমাণুকে একটা তিনি সৌরজগতের সাথে তুলনা করলেন। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, ভূগোলে পড়ে থাকবা যে সৌরজগৎ হচ্ছে কি। সৌরজগৎ হচ্ছে তার চারপাশে গ্রহ নক্ষত্র আছে যেটা সূর্যকে কেন্দ্র করে পরিভ্রমণ করছে, প্রতিনিয়ত ঘুরছে। তো সেই সূর্যর সাথে তিনি নিউক্লিয়াসকে আবিষ্কার করলেন। তিনি বললেন যে পরমাণুর মধ্যে থাকে নিউক্লিয়াসের মধ্যে থাকে কি নিউট্রন এবং প্রোটন থাকে, আর তার বাইরে যে কক্ষপথ আছে এই কক্ষপথগুলোকে ইলেকট্রন থাকে। পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোর কক্ষপথের ধারণা দিলেন। পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোর, যিনি কক্ষপথগুলোর ধারণা দেন, তিনি বলেন যে প্রোটন আর নিউট্রনগুলো থাকে নিউক্লিয়াসে এবং বাইরের কক্ষপথগুলোতে এই ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে, ঠিক সৌরজগতের মতো। হ্যাঁ, তাহলে তোমরা নিশ্চয়ই পরমাণু ধারণা কি এটা সম্বন্ধে বুঝতে পারছো। পরমাণু ধারণা প্রথমে কি করে, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস 400 অব্দে সর্বপ্রথম পরমাণুর ধারণা দেন। তিনি বলেন কি পরমাণুটা হচ্ছে, তার গ্রিক শব্দ অ্যাটমস থেকে অ্যাটম শব্দটি তার প্রবর্তন করেন, যেটার মানে হচ্ছে কি পরমাণু। তিনি বলেন যে পরমাণুটা হচ্ছে অবিভাজ্য, যাকে ভাঙা যায় না। পরবর্তীতে তার সময়কার যে বিজ্ঞানী ছিল, একই সমসাময়িক যে বিজ্ঞানী ছিল প্লেটো আর এরিস্টটল, তারা বলছেন কি যে না, আসলে পরমাণু হচ্ছে বিভাজ্য, তাদেরকে যত খুশি ইচ্ছা ভাঙা যায়, ভাঙতে 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 ক্ষুদ্র কণায় নিয়ে যাওয়া যায়। পরবর্তীতে বিজ্ঞানী 1803 সালে ইংরেজ বিজ্ঞানী ছিলেন জন ডাল্টন, তিনি বললেন যে পরমাণু হচ্ছে অসংখ্য ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। পরবর্তীতে রাদারফোর্ড এসে নিউক্লিয়াসের ধারণা দিল, আর পরবর্তীতে নিলস বোর সে এসে কী করলো, ইলেকট্রন যে কক্ষপথগুলো আছে কক্ষপথের ধারণা দেন। তাহলে পরমাণুর ধারণা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব পরমাণু নিয়ে। যেহেতু পরমাণুর ধারণা বিকাশ, আমরা পরমাণুর ধারণা বিকাশ পেলাম, এখন আমি আলোচনা করব কি নিয়ে, পরমাণু নিয়ে। পরমাণুটা আসলে কি, পরমাণুর সংজ্ঞাটা কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে। আচ্ছা, তাহলে মৌলিক পদার্থ কি বা মৌলগুলো কি? এখন পর্যন্ত আচ্ছা দেখো, এখন পর্যন্ত 118টি মৌল আবিষ্কার হয়েছে। এর মধ্যে হচ্ছে 118টি মৌল আবিষ্কার হয়েছে। হ্যাঁ, আবিষ্কৃত হয়েছে। এখন পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 98টি হচ্ছে প্রাকৃতিক বলতে তোমরা কি বুঝো? যেগুলো হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত, এই 98টি মৌল যেগুলো প্রাকৃতিক থেকে পাওয়া গেছে। আর হচ্ছে বাকি 20টি মৌল, এই 20টি মৌল কৃত্রিম বা রাসায়নিক গবেষণাগারে এই মৌলগুলোকে তৈরি করা হয়েছে।
তাহলে দেখো পরমাণুর সংজ্ঞা আমরা কি পেলাম? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম যে কণা আছে তাকে বলছি আমরা পরমাণু। তো 118টি যে মৌল আছে এর মধ্যে ধরো প্রথম মৌল হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন, হ্যাঁ, এই দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন আছে। তারপর হচ্ছে অক্সিজেন ধরে আছে, অক্সিজেন। তারপর হচ্ছে কার্বন। তো এই যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে আমরা কী দিয়ে প্রকাশ করি? হাইড্রোজেন, অক্সিজেন ও কার্বন সি। হ্যাঁ, এই যে মৌলগুলো আছে এগুলো হচ্ছে পরমাণু, প্রত্যেকটা হচ্ছে পরমাণু, ঠিক আছে? কারণ এদেরকে ভাঙলে ওই পরমাণু ছাড়া অন্য কোনো আর কিছু পাওয়া যায় না। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনকে কি ভাঙা যায়? যায় না, ভাঙলে শুধু হাইড্রোজেনই পাওয়া যায়। অক্সিজেনকে ভাঙলে কি হয়? শুধুমাত্র অক্সিজেনই পাওয়া যায়। কার্বনকে ভাঙলে শুধুমাত্র কার্বনই পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে বলা হচ্ছে পরমাণু। আর বিজ্ঞানী রাদারফোর্ড আর নিলস বোর যে ইলেকট্রন কক্ষপথের ধারণা দিয়েছেন সেটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি। মনে করো সোডিয়াম, আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। হ্যাঁ, এখন বিজ্ঞানী রাদারফোর্ড যে সৌরজগৎটা ধারণা দিছে তিনি বলছে যে মাঝখানের যে স্তরটা আছে এটাতে হচ্ছে এটা নিউক্লিয়াসের ধারণা দিছে। তারপরের যে সেলগুলো আছে, স্তরগুলো আছে, হ্যাঁ, এই স্তরগুলোতে কি করে? ইলেকট্রন পরিভ্রমণ করে। তাই যেহেতু সোডিয়াম 11, তার প্রথম সেল যে আছে এখানে 2টা ইলেকট্রন থাকে, আর বাইরের সেলে থাকে 2, 2, 4, 5, 6, 7, 8টা, 8, 2, 10, আর একটা আছে এটা বাইরে বাইরে পরিভ্রমণ করে। তাহলে দেখো এখানে কি কি আছে? এই যে মাঝখানের যে অংশটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে? এই নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন প্লাস নিউট্রন। প্রোটনকে আমরা পি দ্বারা প্রকাশ করব, নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করব। আর বাইরে যে ইলেকট্রন আছে ইলেকট্রনকে আমরা ছোট অক্ষরের ই দ্বারা প্রকাশ করব। এখন দেখো এই যে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন আছে এর মাঝখানে এই যে ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক চার্জযুক্ত, মানে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। আর যে নিউট্রন আছে নিউট্রন কিন্তু আধান নিরপেক্ষ, তার কিন্তু কোনো চার্জ নেই। সে যখন নিউট্রনের সাথে থাকে, সে যখন প্রোটনের সাথে থাকে তখন প্রোটনের ন্যায় আচরণ করে, এবং সে যখন ইলেকট্রনের সাথে থাকবে তখন সে হচ্ছে ইলেকট্রনের ন্যায় আচরণ করবে। মানে প্রোটনের সাথে থাকলে সে ধনাত্মক আচরণ করবে, আর যদি ইলেকট্রনের সাথে থাকে তখন সেটা ঋণাত্মক আচরণ করবে। আশা করছি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা পেলাম কি? প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। তাহলে আমরা পেলাম কি? লিখে নাও, প্রোটনকে আমরা কি দ্বারা প্রকাশ করব? পি দ্বারা। এটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, ধনাত্মক চার্জ যুক্ত। তারপর হচ্ছে নিউট্রন, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এন দ্বারা। এটা হচ্ছে চার্জ নিরপেক্ষ। আর হচ্ছে কি? ইলেকট্রনকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ই দ্বারা। আর এটা হচ্ছে কি? ঋণাত্মক চার্জযুক্ত, ঋণাত্মক চার্জযুক্ত। তাহলে দেখো প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, আর হচ্ছে ইলেকট্রন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। তাহলে পরমাণু কি? আমরা জানি যে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা একে বলছি আমরা পরমাণু, কারণ পরমাণুকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। তাহলে দেখো আমরা পরমাণু সম্বন্ধে জানলাম, এখন আমরা অণু সম্বন্ধে একটু আলোচনা করব। অণু কি? তাহলে হচ্ছে অণু হচ্ছে, আমি সংজ্ঞা লিখে দিচ্ছি, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে।
বা এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয় কি হয়, অণু গঠিত হয়। যেমন কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, পানি, তারপরে সোডিয়াম ক্লোরাইড, আরও ইত্যাদি হতে পারে। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অণু। মানে হচ্ছে এটা হচ্ছে একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয়েছে অথবা যৌগিক পদার্থের সমন্বয়ের ক্ষুদ্রতম যে কণা, একে বলছি আমরা অণু। দেখো কার্বন ডাইঅক্সাইড, কার্বন এর সাথে দুইটা অক্সিজেন মিলে হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন, এটা হচ্ছে দুইটা অক্সিজেন মিলে হচ্ছে অক্সিজেন অণু। পানি, এটা হচ্ছে হাইড্রোজেনের সাথে দুইটা অক্সিজেন অণু মিলে হচ্ছে পানি। এমন সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন মিলে হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড। তাহলে দেখো এই যে মৌলগুলো আছে, এখানে কার্বনের সাথে কি আছে, অক্সিজেন আছে। মানে হচ্ছে এখানে দুইটা মৌল একসাথে যুক্ত হয়ে তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড অণু, একে বলছি অণু। তারপরে দেখো এখানে অক্সিজেন, আমি বলছি যে একাধিক মৌলিক পদার্থ থাকতে পারে। তাহলে এখানে যেহেতু অক্সিজেন দুইবার আছে, মানে একের অধিক, সেহেতু এটা হচ্ছে অণু, অক্সিজেন অণু। তারপর হচ্ছে পানি, পানির সাথে কি আছে হাইড্রোজেন আর অক্সিজেন দুইটা মিলে হচ্ছে পানি, H2O অণু। তারপর হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন দুইটা মিলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখানে অণু আছে, এখানে দুইটা মৌল আছে সোডিয়াম আর এটা হচ্ছে ক্লোরিন। তাহলে আমরা অণু বলতে কি বুঝি, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অণু, অথবা এক বা একের অধিক যেই মৌলিক পদার্থ আছে এটার সমন্বয়ে গঠিত হয় অণু। তাহলে অণু কি, পরমাণু কি, আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আমি আর যে টপিক দুইটা আছে, যে দুটো নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে কি প্রতীক আর একটা হচ্ছে সংকেত। প্রতীক নিয়ে আলোচনা করি আগে, তারপর সংকেত নিয়ে আলোচনা করব। প্রতীক হচ্ছে কি, আচ্ছা তোমাদের তো অনেকের অনেক নাম থাকে, মনে করো তোমাদের অনেক বড় নাম। আচ্ছা আমারটাই ধরি, আমার নাম হচ্ছে মোহাম্মদ রেজাউল করিম। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাবা মায়ের দেওয়া নাম। তাছাড়া আমার দাদি আমার নাম দিয়েছে সোহাগ। হ্যাঁ, আমার বাড়িতে আরেকজন নাম দিয়েছে, আমার নাম মুন্না। তো আমার বিভিন্ন কিন্তু ডাকনাম আছে, এরকম তোমাদের সবারই কিন্তু ডাকনাম আছে। হ্যাঁ, মূল নামের সাথে ডাকনাম আছে। তাহলে আমরা এই যে প্রতীককে বলতে পারি কি, প্রতীক হচ্ছে একটা মৌলের ডাকনাম। হ্যাঁ, মনে করো প্রতীক হচ্ছে, আমি ধরলাম প্রতীক হচ্ছে মৌলের ডাক নাম। মৌলের যে ডাক নাম এটা হচ্ছে প্রতীক। মানে হচ্ছে কোনো মৌলকে সংক্ষেপে যা দ্বারা প্রকাশ করা হয়, কোনো মৌলকে সংক্ষেপে যা দ্বারা প্রকাশ করা হয়, কোনো মৌলের নামের সংক্ষিপ্ত রূপ, কোনো মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে বলছি আমরা প্রতীক। হ্যাঁ, তাহলে প্রতীক হচ্ছে কি কোনো মৌলের নামের সংক্ষিপ্ত রূপ। মনে করো যে আমার নাম দিয়ে দেখাইলাম, আমার নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে, আমার নাম কেউ সোহাগ ডাকতে পারে, কেউ মুন্না ডাকতে পারে। তো এই যে সংক্ষিপ্ত রূপ, এই সংক্ষিপ্ত রূপগুলো হচ্ছে কি প্রতীক। যেমন মনে করো আমরা জানি হাইড্রোজেন, হ্যাঁ, অক্সিজেন, তারপরে নাইট্রোজেন ইত্যাদি ইত্যাদি যতগুলো মৌল আছে। তো প্রত্যেকটা কি আমরা বলার সময় কিন্তু বলি হাইড্রোজেন, হ্যাঁ, অক্সিজেন, নাইট্রোজেন, কিন্তু লেখার সময় কি আমরা এভাবে লিখবো না। আমরা তখন কি লিখবো, এই যে হাইড্রোজেনের সামনে যে বড় অক্ষরটা আছে এস, অক্সিজেনের সামনে অক্ষর আছে ও, নাইট্রোজেনের সামনে এন। হ্যাঁ, তো এই যে আমরা যে প্রথমের যে অক্ষরটা এটা লিখছি, হাইড্রোজেনের এস, অক্সিজেনের ও, নাইট্রোজেনের এন, এই যে আমরা সংক্ষিপ্ত রূপ হিসাবে লিখছি, এই সংক্ষিপ্ত রূপটাকে বলছি আমরা প্রতীক। মানে যতগুলো মৌল আছে এই মৌলগুলোর নামের যে সংক্ষিপ্ত রূপ, প্রথমের যে অক্ষরটা, এই অক্ষরটাকে বলছি আমরা প্রতীক। তাহলে দেখো প্রতীক বলতে আমরা কি বুঝলাম, মৌলের নামের সংক্ষিপ্ত রূপ, একে আমরা বলছি প্রতীক। তাহলে এই যে মৌলগুলোর নাম আসছে, এই নামগুলো আসছে কয়েকটা ভাষা থেকে। একটা হচ্ছে ইংরেজি ভাষা থেকে বেশি নাম আসছে, তারপরে আসছে ল্যাটিন থেকে আসছে, আরবি থেকে আসছে, বিভিন্ন ভাষা থেকে নাম আসছে। যেমন তোমরা মনে করো আমরা একটু আগে লোহা নিয়ে আলোচনা করলাম না, লোহার ইংরেজি কি, লোহার ইংরেজি কিন্তু আয়রন, কিন্তু আমরা কি সেখানে আই লিখছি, লিখি নাই, সেখানে আমরা লিখছি কি এফ ইটা কোথা থেকে আসলো, এটা ল্যাটিন শব্দ ফেরাম থেকে
ফেরিক, ফেরাম থেকে ফেরিক আসলো। তাহলে দেখো এই যে লোহার যে ইয়াটা আছে, প্রতীকটা আছে, এই লোহাটা আসছে ফেরাম থেকে, এটা হচ্ছে ল্যাটিন ভাষা থেকে। তারপরে আমরা পটাশিয়াম, পটাশিয়াম ইংরেজি হচ্ছে কি পি দিয়ে শুরু হয়, কিন্তু আমরা পটাশিয়ামে কি লিখি কে, কারণ এটা কি, এটা ল্যাটিন শব্দ কেলিয়াম থেকে এই পটাশিয়ামটা আসছে। তারপর দেখো এই যে ক্যালিয়ামটা আসছে পটাশিয়াম থেকে, কিন্তু পি দিয়ে পটাশিয়াম শুরু হয় ইংরেজিতে, কিন্তু ক্যালিয়াম থেকে আসছে, এটা হচ্ছে এটা ল্যাটিন শব্দ থেকে পটাশিয়ামটা আসছে। এই জন্য আমরা পটাশিয়ামকে পি না দিয়ে আমরা কি করি, কে দ্বারা প্রকাশ করি। তারপরে দেখো সোডিয়ামের ক্ষেত্রে আমরা সোডিয়াম যদি লিখি, বাংলায় সোডিয়াম, ইংরেজিতে কি হয় সোডিয়াম, আমরা কি এটা এস দিয়ে লিখি, নিশ্চয়ই এস দিয়ে লিখি না, আমরা লিখি এন এতে। বলো তো এই এন এ কেন আসলো, এটাও আসছে এটা ল্যাটিন শব্দ নেট্রিয়াম থেকে। হ্যাঁ, তাহলে দেখো এই যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর নাম আসছে বিভিন্ন ভাষা থেকে। তারপরে একটা তোমরা পরবর্তী ক্লাসে পাবে, এখন তোমাদের দরকার নাই, যে আরবিতে আসছে যে জিরকোনিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে আরবি ভাষা থেকে, বা বিভিন্ন বাকি অনেকগুলো ইংরেজি ভাষা থেকে আসছে। তো যতগুলো 118টা মৌল আছে এগুলা বিভিন্ন ভাষা থেকে এর নামকরণ হয়েছে। তাহলে তোমরা প্রতীক সম্বন্ধে, প্রতীক কি, প্রতীক কিভাবে লিখতে হয় ইনশাআল্লাহ তোমরা সবাই পারবে। তারপরে দেখো আমার যে শেষ টপিকটা আছে যেটা নিয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে কি সংকেত। হ্যাঁ, সংকেত কি, এখন সংকেতটা, হ্যাঁ দেখো কোনো যৌগ বা মৌলের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। তাহলে সংকেত কাকে বলে, সংকেত হচ্ছে কোনো মৌল বা যৌগের অণুর যে সংক্ষিপ্ত রূপ, এই সংক্ষিপ্ত রূপটাকে বলছি আমরা সংকেত। যেমন ধরো H2SO4, SNO3, তারপরে NaCl, এই যে অ্যাসিডগুলো আছে বা মৌলগুলো আছে, দেখো যৌগগুলো আছে, এই যৌগ, এটা যৌগ, হ্যাঁ এই যৌগগুলো কি হচ্ছে নামের সংক্ষিপ্ত রূপ। আমরা এই যে এখানে লিখলাম H2SO4, এটা হচ্ছে কি, এটা সালফিউরিক অ্যাসিডের সংকেত। SNO3 এটা কি, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সংকেত। তারপরে সোডিয়াম ক্লোরাইড, NaCl খাবার লবণ, এই যে আমরা মানে বলছি যে সালফিউরিক অ্যাসিড লিখছি এটা সংকেত হিসাবে। তাহলে কোনো যৌগ বা মৌলের যে অণুর যে সংক্ষিপ্ত রূপটা আছে একেই বলছি আমরা সংকেত। তাহলে শিক্ষার্থীরা তোমরা আজকে কি কি বিষয় জানলে, আবার রিপিট করি। পদার্থ কি, আর পদার্থ ভিন্ন কেন হয়, এটা হচ্ছে পদার্থের গঠনের কারণে পদার্থ ভিন্ন হয়। তারপর হচ্ছে পরমাণুর ধারণা, পরমাণু কীভাবে উৎপত্তি হইলো, পরমাণু কীভাবে বিকাশ হলো, তারপরে পরমাণু কি, পরমাণুর সংজ্ঞা কি সেই সম্বন্ধে জানলে। তারপরে অণু কি, অণুর সংজ্ঞা কি, তারপরে প্রতীক কি, সংকেত কি, এই সম্বন্ধে তোমরা আশা করছি ভালো করে বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তোমরা সবাই ভালো থাকো। আজকের ক্লাস আমার এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এবং বাড়িতে থেকে পড়াশোনা করো। সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।